মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন E.F. বেনসনের কাহিনী অবলম্বনে হলঘরের সেই জিনিসটা। ভয় পেয়ে পালিয়ে যাওয়াই দস্তুর, কিন্তু এমন কিছু ভয় থাকে যা আপনার আমার বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। কেবল তাদের চিনে নেওয়ার জন্য খানিকটা বিজ্ঞানের প্রয়োজন হয়। আজ এমনই এক বিজ্ঞানীর গল্প, যে অন্ধকারের পথে একটু বেশি দূর হাঁটতে চেয়েছিল। কি হয় তারপর শুনে নিন আমাদের আজকের গল্পে E.F. বেনসনের কাহিনী অবলম্বনে হলঘরের সেই জিনিসটা। এই গল্পটা আমার ডক্টর অ্যাশটনের থেকে শোনা। তার মুখে বলা কথাগুলো আমি ঝটফট লিখে নিয়েছিলাম, তারপর সেই লেখা গুছিয়ে জোড়া লাগিয়ে তাকেই পড়ে শোনাই। গোটা ঘটনাটা শুনিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসার ঘণ্টাখানেকের মধ্যেই তিনি মারা যান। আমাকে সেদিন করোনারে জুরির সামনে সাক্ষ্য দিতে হয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, মারা যাওয়ার এক সপ্তাহ আগেই ডক্টর অ্যাশটনের বন্ধু লুই ফিল্ডারও একইভাবে মারা যায়। অ্যাশটনের ধারণা ছিল লুই মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছেন, যদিও আমি জানি ডক্টর অ্যাশটনের এই গোটা ব্যাপারটা নিয়ে কিছু সন্দেহ ছিল। যাই হোক, মূল গল্প শুরু করা যাক। ফ্রান্সিস অ্যাশটন আর লুই ফিল্ডার কেমব্রিজে পড়ার সময় থেকেই বন্ধু। মৃত্যুর আগ পর্যন্ত সেই বন্ধুত্বে কোনোদিন ছেদ পড়েনি। দুজনের মধ্যে মিল বলতে কিছুই ছিল না। অ্যাশটন ৩৫ বছর বয়সেই মস্তিষ্কজনিত রোগ বিষয়ে প্রথম সারির ডাক্তার হয়ে উঠেছিলেন। অন্যদিকে লুই ফিল্ডার একই বয়সে সাফল্যের মুখও দেখেননি। অ্যাশটনের মাথা খুব ভালো ছিল না, কিন্তু খাটতে পারতেন প্রচণ্ড। দাঁতে দাঁত চেপে লড়াই করে যাওয়ার একটা জেদ ছিল তার। ফিল্ডার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে উপরের দিকে র্যাঙ্ক করলেও জীবনে কিছুই করতে পারেননি। সে ছিল খামখেয়ালি। প্রকৃত গবেষণা, ধীরে ধীরে তথ্য জোগাড় করে সিদ্ধান্ত টানার বিরক্তিকর পরিশ্রম তার ধাতে ছিল না। তবে মনের গভীরে একটা জিনিস দুই বন্ধুকে বেঁধে রেখেছিল: অপরিসীম কৌতূহল। মানুষের মতো বিচ্ছিন্ন প্রাণীদের একসঙ্গে টেনে রাখার জন্য এই শক্তিটাই সবচেয়ে কার্যকর। দুজনেরই ভয় ডর বলে কিছু ছিল না। অ্যাশটন যেমন বুবনিক প্লেগে আক্রান্ত রোগীর বিছানার পাশে ঘন্টার পর ঘন্টা বসে অসুখটা কিভাবে চিন্তা শক্তিকে গ্রাস করে তা দেখতেন, তেমনি ফিল্ডার এক সপ্তাহ এক্সরে নিয়ে পড়ে থাকতেন, পরের সপ্তাহে উড়োজাহাজ, আর তার পরের সপ্তাহে স্পিরিচুয়ালিটি। এইখান থেকে বাকি গল্পটা আমি ডক্টর অ্যাশটনের জবানিতেই বলছি। প্যারিস থেকে ফেরার পর আমি দেশে এসে প্র্যাকটিস শুরু করি। তখন লন্ডন সহ প্রায় সব জায়গাতেই হিপনোটিজম, পজেশন এইসব দিয়ে রোগ সারানোর একটা হিড়িক পড়েছে। আমি এসব নিয়ে কয়েকটা প্রবন্ধ লিখেছিলাম, সেই সঙ্গে বিদেশি ডিগ্রিও ছিল। তাই শহরে আসার সাথে সাথেই আমি বেশ ব্যস্ত হয়ে উঠলাম। লুই ফিল্ডারের ছিল হাজারো আইডিয়া। আমার কিভাবে কাজ শুরু করা উচিত সে নিয়ে আমাকে মাঝে মধ্যেই বিস্তর জ্ঞান দিত। একদিন ভাবগম্ভীর মুখ করে বলল, দেখো অ্যাশটন, লন্ডনে আমার বাড়ির পাশেই একটা বাড়ি খালি পড়ে আছে। তুমি বরং ওখানেই চেম্বারটা নাও। আমি হেসেছিলাম। কেন বলো দেখি? তোমার তো মানুষের মাথা নিয়ে কাজ। ওদিকের লোকেদের সবারই অল্প বিস্তর মাথার ব্যারাম আছে। তাছাড়া পাশাপাশি থাকলে সন্ধ্যার পরে দুজনে একটু গল্পগুজবও করা যাবে। কি বলো? আইডিয়াটা খারাপ নয় কিন্তু। কেমব্রিজের দিনগুলো মনে পড়ল আমার। লুইয়ের গল্প গুজব মানে কি তা আমি বিলক্ষণ জানি। রাত্রিরে কাজ শেষে সিঁড়িতে টপাটপ পায়ের আওয়াজ, তারপর 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আইডিয়ার বন্যা। কিছুই বাদ পড়তো না সেই বন্যায়।
একদিন আমরা দুজন বসে কফি খাচ্ছিলাম ওর হলে। বাইরে থেকে দেখলে ওর বাড়িটা আমারটার মতোই, লন্ডনের বাড়িঘর এমনি দেখতে, কিন্তু ভেতরে ঢুকলেই পুরো চিত্র পাল্টে যায়। সাধারণত এসব বাড়িতে একটা সরু করিডোর থাকে, একপাশে একটা দরজা, সেটা দিয়ে ডাইনিং রুম, তারপর ছোট্ট একটা ঘর যাকে স্টাডি বলা হয়। কিন্তু লুই সব অপ্রয়োজনীয় দেওয়াল ভেঙে দিয়েছে, ফলে নিচতলাটা একদম খোলা, একটাই বড় ঘর, সেখান থেকে সিঁড়ি উপরে উঠে গেছে। ফলে ঘরগুলোকে আর ঘর না বলে হল বলাই উচিত। স্টাডি, ডাইনিং রুম, করিডোর সব মিলিয়ে যেন একটাই জায়গা। সদর দরজা খুললেই সেখানে ঢুকে পড়া যায়। কেবল একটাই সমস্যা, ঘরটা এত বড় যে ডাক পিয়ন এসে চিঠি ফেললে সেটা ঠিক কানের পাশেই বাজি ফাটার মতো লাগে। আমরা কফিতে চুমুক দিতে দিতে মস্তিষ্কের কাজকর্ম নিয়ে আলোচনা করছিলাম। এমন সময় হঠাৎ দরজায় খুব জোরে টোকা পড়ল। এত জোরে শব্দটা হয়েছে যে দুজনেই চমকে উঠলাম। বাপরে, এই লকটা পাল্টাও ভাই, আরেকটু হলেই কফি গলায় বিঁধে মরেছিলাম আর কি। ওটা লকের আওয়াজ নয় অ্যাস্টন, চিঠিগুলো স্লাইড করে ভেতরে পড়লে আওয়াজ একটা হয় ঠিকই, কিন্তু তুমি যেটা শুনলে ওটা লকের আওয়াজ নয়, ওটা ওটা অন্য কিছু। আসলে বিগত কয়েকদিন হলো অকারণেই ওই আওয়াজটা আমার বাড়ির চারপাশে হচ্ছে, ঠিক যেন দরজায় ঠক ঠক করার মতো একটা আওয়াজ, অথচ আওয়াজটা কোথা থেকে আসছে বোঝার কোনো উপায় নেই। তা তুমি শোনোনি? শুনেছি তো বটেই, কিন্তু ওটা জানো অ্যাস্টন, আমার এই হল ঘরে কিছু একটা আছে। মানে এখনো আমি জিনিসটার কোনো নাম দিয়ে উঠতে পারিনি, কিন্তু আমি নিশ্চিত এই হল ঘরে অদৃশ্য কিছু একটা আছে, সেই মাঝে মাঝে আওয়াজটা করে। দেখুন, ডাক্তার মানুষ মানেই অলৌকিক খুঁতপটাং ধারণায় বিশ্বাস করবেন না। আমার যদিও এসব নিয়ে তেমন কোনো ট্যাবু নেই, কিন্তু মৃত আত্মা এসে ফার্নিচার ঠুকে সেটা জানিয়ে যাবে, এই ধারণা আমার কাছে বোকামি ছাড়া কিছু নয়। যাই হোক, আমি উঠে গিয়ে দরজা খুললাম। চিঠির বাক্সে কিছু নেই। দরজা খুলে দেখি পোস্টম্যান তখনই সিঁড়ি বেয়ে উঠছে। সে আমাকে চিঠিগুলো হাতে দিল। আমি টেবিলে ফিরে এসে দেখি লুই নিশ্চিন্তে কফিতে চুমুক দিচ্ছে। তুমি কখনো টেবিল টার্নিং করে দেখেছো, বা ধরো সিয়ান্স কোচের কিছু? না, আর ক্যান্সারের ওষুধ হিসেবে কখনো বেগুনি পাতাও খাইনি। আমি রসিকতা করছি না অ্যাস্টন, এত বছর তুমি বাইরে ছিলে, প্রথমে তো অনেক কিছুই বিশ্বাস করতে না, তারপরে একটু একটু করে বিশ্বাস করতে শুরু করলে। এই যেমন যখন প্যারিসে গিয়েছিলে, তখন কি হিপনোটিজমে বিশ্বাস করতে না তো, কিন্তু এখন দেখো দিব্যি সেসব ব্যবহার করে লোকের রোগ সারিয়ে দিচ্ছ তুমি। এই বলে সে বেল টিপল। তা চা করে সে টেবিল পরিষ্কার করতে লাগলো। আমরা দুজনে হাঁটতে হাঁটতে দেওয়ালে ঝোলানো ছবিগুলো দেখছিলাম। নিউ কার্ট থেকে লুইয়ের আনা বার্তোলোৎসি দেখে বাহবা দিলাম। তার দামি পার্টিটার সামনে থম মেরে গেলাম। সেসব দেখা শেষ হতে দুজনে আবার ডাইনিং টেবিলে বসলাম। টেবিলটা গোল, ভারী মাহাগানি কাঠের তৈরি, আর মাঝখানে একটা মোটা পায়া। পায়াটা আবার কয়েকটা নখওয়ালা থাবায় ভাগ হয়ে নিচে ঠেকেছে। টেবিলটা তুলে একটু সরাতে পারবে? ওই দেখো, ওখানে একটু ফাঁকা জায়গা আছে, ঠেলে ওই পর্যন্ত নিয়ে যেতে পারলেই হবে। আমি দুহাতে টেবিলের কিনারা ধরে একটু নড়াতে পারলাম বটে, কিন্তু টেবিলের চাপে হাত ব্যথা হয়ে গেল। ব্যাস, এবার হাত দুটো উপরে রেখে দেখো দেখি কি হয়। এই সব ছেলে মানুষই আমার ভালো লাগছিল না। বিরক্ত মুখে বললাম, দেখো, খেলতে চাইলে আমি দাবা খেলতে রাজি আছি, কিংবা ধরো টিকট্যাকটো, রাজনীতি নিয়ে গল্প করতে পারো, কিন্তু এসব টেবিল ঠেলা খেলা আমার পছন্দ নয়। তাছাড়া টেবিলে চাপ দেওয়া আবার কেমন খেলা? ও তো না চাইলেও দিয়ে ফেলে মানুষ। ও অ্যাস্টন, যেটা বলছি করো না চুপচাপ। একটা কাজ করো, হাত দুটোকে হালকা করে টেবিলের উপরে রেখে আমার সঙ্গে, হ্যাঁ একদম আমার সঙ্গে, ডান দিক থেকে বাঁ দিকে একসঙ্গে চাপ দাও। আমরা বাধ্য হয়ে চাপ দিলাম। লুইয়ের নখের ডগাটা গোলাপি থেকে সাদা হয়ে উঠতে দেখে বুঝলাম
সেও চাপ দিচ্ছে। একবার হালকা টেবিল কাঁপলো, কিন্তু নড়ল না। ঠিক এই সময় হঠাৎ করে এক তীক্ষ্ণ জোরে টোকা শোনা গেল। মনে হলো সামনের দরজায় নয়, ঘরের ভেতরেই কোথাও থেকে এসেছে টোকাটা। এই তো সে এসেছে। আজ আপনাকে বলছি, সম্ভবত সেদিন লুইয়ের কথাই সত্যি ছিল, কিন্তু সেদিন রাতে আমি বিশ্বাস করতে চাইনি। আমি কোনোভাবে ওর চালাকিটা ধরে ফেলতে চেয়েছিলাম। অ্যাস্টন, আমি 5 বছর ধরে দিনের পর দিন স্পিরিচুয়ালিজম নিয়ে পড়ছি। এখানে আমার এই হল ঘরে যে কেউ একটা আছে, কিছু একটা আছে, আমি আগেই জানতে পেরেছিলাম। হ্যাঁ, তোমাকে বলিনি কারণ জানতাম তুমি নিজের চোখে না দেখলে কিচ্ছু বিশ্বাস করবে না। আর আজকে আমি তোমার সামনে ব্যাপারটা প্রমাণ করে দেবই। বটে, তার মানে আমাকে জিনিসটা দেখানোর জন্য ঘরের আলো নিভিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, দেখলেই বুঝবে কেন। টুপ করে একটা শব্দ হতেই অন্ধকার হয়ে গেল ঘরটা। কেবল চুল্লির আগুনের ক্ষীণ আলো খেলা করছে। জানলায় মোটা পর্দা, বাইরের আলো ঢোকার উপায় নেই। রাস্তাঘাটের চেনা শব্দও চাপা হয়ে আসছিল। আমি টেবিলের দরজার দিকটায় দাঁড়িয়েছিলাম। লুই ছিল আমার উল্টো দিকে। আগুনের হালকা আলোয় ওর ছায়ামূর্তি দেখা যাচ্ছিল। খুব হালকা করে হাত দুটো টেবিলের ওপর রাখো, একটু সময় লাগবে। মনে মনে আপত্তি জানালেও আমি অপেক্ষা করলাম। কিসের অপেক্ষা নিজেই জানি না। লুইয়ের চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটবে। ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছে। অন্ধকারে দাঁড়িয়ে একটা বিশাল মাহাগানি টেবিলের উপর হাত রেখে কেউ এত উত্তেজিত কি করে হতে পারে ভেবে পেলাম না। কয়েক সেকেন্ড পরে আমার আঙুলের ডগা দিয়ে টেবিলের মধ্যে একটা হালকা কম্পন বয়ে এলো, ঠিক যেন কেটলির হাতলে টের পাওয়া জল ফুটতে শুরু করেছে। আস্তে আস্তে কম্পনটা বেড়ে উঠল, আরো জোরালো হয়ে উঠল, যেন মোটর কারের ইঞ্জিন থরথর করছে। একটা মৃদু গুঞ্জনও যেন শোনা যাচ্ছিল। হঠাৎ করেই টেবিলটা আমার আঙুলের নিচ থেকে সরে গিয়ে ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। হাত একদম স্থির রেখে টেবিলের সঙ্গে ঘুরতে থাকো। লুইয়ের ছায়াটা আগুনের সামনে থেকে সরে গিয়ে টেবিলের সঙ্গে সঙ্গে ঘুরতে দেখলাম। কয়েক মুহূর্ত নীরবতা। আমরা দুজনেই হাস্যকর ভঙ্গিতে টেবিলের সঙ্গে সঙ্গে ঘুরে চলেছি। আপনি কি এসেছেন? হঠাৎ করেই জোর গলায় লুই বলে উঠল। তার কণ্ঠে উত্তেজনা। কোনো উত্তর নেই। সে আবার জিজ্ঞেস করল। এবার একটা টোকা পড়ল কোথায় যেন। খাবার সময় পোস্টম্যানের টোকা মনে করেছিলাম অনেকটা সেই রকম, কিন্তু অন্ধকারের জন্য বা হয়তো আমার নিজের উত্তেজনার জন্য এবার সেটা আগের চেয়ে অনেক জোরালো মনে হলো। সব থেকে আশ্চর্যের ব্যাপার, আওয়াজটা কোথা থেকে এলো কিছুই বোঝা গেল না। ঘরের সব দিক থেকে যেন একসঙ্গে বাজলো। একসময় টেবিলের ঘোড়া বন্ধ হয়ে গেল, কিন্তু ভীষণ জোরে তীব্র ধকধক কম্পন চলতেই থাকলো। আমার চোখ টেবিলের দিকে ছিল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা ছোট্ট আলো টেবিলের উপর দিয়ে সরে গেল। এক মুহূর্তের জন্য আমার নিজের হাত দেখলাম, তারপর আরেকটা, ঠিক যেন অন্ধকারে জ্বলে ওঠা দেশলাইয়ের মতো, বাগানের জোনাকির মতো। তারপর আবার এক প্রকাণ্ড শব্দে টোকা পড়ল। টেবিলের থকথক থেমে গেল। আলোগুলো মিলিয়ে গেল। এই ছিল
ছিল আমার প্রথম সিয়ান্সের অভিজ্ঞতা। তবে মনে রাখতে হবে, ফিল্ডার বহু বছর ধরে এসব নিয়ে পড়াশোনা করেছিল। স্পিরিচুয়ালিস্টদের ভাষায় ফিল্ডার ছিল মিডিয়াম, আমি ছিলাম শুধু পর্যবেক্ষক। সেদিন রাতে যে ঘটনাগুলো দেখেছিলাম সেগুলো প্রায়ই দেখতো বা নিজেই ঘটাতো। একবারও আমায় বলেছিল এখন নাকি এর মধ্যে কিছু কিছু ব্যাপার ও নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কোনো কোনো সময় টোকাগুলো এমন সময় আসে যখন ও আদৌ সিয়ান্স গোছের কিছু করার চেষ্টাই করছে না। কখনো নাকি ঘুম থেকে জেগে উঠেছে এইসব শব্দে। অন্ধকারের মধ্যে মাঝে মাঝেই নাকি ওর চোখে আলো জ্বলে ওঠে। তবে আমার মনে হয় এসব ব্যাপার পুরোপুরি ওর নিজের মনের তৈরি। অবচেতন সম্পর্কে আমরা খুব কম জানি, অথচ মানুষের কাজের প্রায় সবটাই যেন সেখান থেকেই উঠে আসে। আমাদের প্রায় সব কাজই ইচ্ছা শক্তি ছাড়া হয়। শোনা, দেখা, হাঁটা সবই। নতুন কিছু শেখার সময় একটু কষ্ট হয়, কিন্তু সময়ের মধ্যে সবই অভ্যাস হয়ে যায়। কিন্তু একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ হিসেবে লুইয়ের এসব কর্মকাণ্ড আমার কাছে আকর্ষণীয় ছিল, আর হিপনোটিজমের ছাত্র হিসেবে তো আরও বেশি। কারণ প্রথম সিয়ান্সের পর আমার মনে হলো এই গোটা ঘটনাটা আসলে থট ট্রান্সফারেন্সের একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। লুই নিজের মাথার মধ্যে যা দেখেছে সেটা আমাকেও দেখাতে সক্ষম হয়েছে। মনোবিজ্ঞানের ব্যাখ্যা হয়, তবে কাজটা হাতে কলমে করা নিতান্ত সহজ নয়। উপরতলায় আমরা আলোচনা করলাম। লুইয়ের ধারণা ওই জিনিসটা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। টেবিল নাচানো, টোকা দেওয়া, আলো দেখানো সবই নাকি ওটার কাজ। হ্যাঁ, কিন্তু ওই জিনিসটা মানে কি বলো দেখি? সিয়ান্সে তো লোকে মরা দাদু, পরলোকগত বউয়ের আত্মাভাত্তা নামায় দেখেছি। তোমার সঙ্গে যে দেখা করতে চাইছে সেও একই রকম কিছু? লুই আমার সামনে বসেছিল। আমাদের সামনে ছোট টেবিলে ইলেকট্রিক লাইট। আমি তাকাতেই দেখলাম তার চোখের মণি বড় হয়ে গেল। আলো না বদলালেও যদি মানুষের চোখের মণি বড় হয়ে যায়, তাহলে ডাক্তারদের কাছে তার মানে একটাই, ভয়। মুহূর্তেই আবার ওর চোখ স্বাভাবিক হয়ে গেল। ও উঠে গিয়ে আগুনের সামনে দাঁড়ালো। না, ওসব কিছু নয়। আর সত্যি বলতে আমি জানি না ওই জিনিসটা আসলে কি, কিন্তু আমার একটা ধারণা আছে। আমার ধারণা যে ওটা একটা এলিমেন্টাল। এলিমেন্টাল আবার কি? অ্যাস্টন, এখন আমি যা বলবো খুব মন দিয়ে শুনবে। আমাদের এই দুনিয়া 4 ধরনের বস্তু দিয়ে তৈরি: জল, বায়ু, পৃথিবী আর আগুন। প্রাচীনকাল থেকে মনে করা হয় যে এরা হলো 4 সুপার ন্যাচারাল বিইং। এই 4 দেবতার কৃপাতেই মহাবিশ্ব তৈরি হয়েছে। এক জগতে দেবতা থাকলে তার সঙ্গে সঙ্গে শয়তানও আছে। এই এলিমেন্টদের উল্টো দিকে আছে ডার্ক এলিমেন্ট। মুশকিল হলো এই ডার্ক এলিমেন্টরা যে কি চায় আজ অবধি জানা যায়নি। আমি স্পিরিচুয়ালিজমে ঢুকেছিলাম সির্ফ কৌতূহল থেকে। নিজের আত্মার দরজা খুলে দিয়েছিলাম। আলো অন্ধকারের জগৎ থেকে যে কেউ আসুক। মনে হয় জানো তো, আমার সেই ডাকটা শুনে কেউ এসেছে। আজকে সন্ধ্যায় টেবিল সরানো, টোকা দেওয়া, আলো জ্বালানো, এসবের পেছনে সেই আছে। এদেরই এলিমেন্টাল বলে। লোকজন নাকি এদের দেখেছে অনেক সময়। আমরা যারা অকাল্টের চর্চা করি তারা সাধারণত ভালো আত্মাদের আকৃষ্ট করি না, তাই আমিও করিনি। আবার তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এই ডার্ক এলিমেন্টালও যে আসুক সেটা কিন্তু আমি চাইনি একবারও। আমি শুধু দরজাটা খুলে রেখেছিলাম, চেয়েছিলাম কেউ একজন আসুক, আর সেই সুযোগেই ওই জিনিসটা আমার বাড়িতে ঢুকেছে। আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সে। এখন প্রশ্ন হলো একটাই, সেই ডার্ক এলিমেন্টাল ঠিক কি চায়
আমার থেকে ঠিক কি চাই সে, আমি আমি তাকে কি দিতে পারি? ওর কথার মাঝেই একটা বিচিত্র ঘটনা ঘটল। ঘরের এক প্রান্তে পিয়ানোর উপর গানের কাগজপত্র রাখা ছিল। হঠাৎ ঘরে প্রবল হাওয়া ঢুকলো। সেই কাগজ উড়ে এলো আমাদের দিকে। তারপর সেই হাওয়া টেবিলের উপর রাখা ড্যাফোডিলের ফুলগুলো নেড়ে দিল, হলুদ মাথাগুলো দুলিয়ে দিল, আমাদের কাছে থাকা মোমবাতিগুলোকে কাঁপিয়ে দিল। শিখাগুলো নীলাভ হয়ে এসে কমে গেল। ঠান্ডা লাগলো আমার। তারপর হাওয়াটা ঘুরে গেল লুইয়ের দিকে। তার চুলও কাঁপল। তারপর সেই হাওয়া নামলো আগুনের দিকে। হঠাৎ আগুন ফুলে উঠল। ফায়ার প্লেসের সামনে পাপোশও উঠল। দেখলে অ্যাস্টন, দেখলে? তাহলে এলিমেন্টাল কি চিমনি বেয়ে উঠে গেল? না 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 না, ও আমাদের স্পর্শ করে গেল, জাস্ট আমাদের স্পর্শ করে গেল। হঠাৎ আমার পেছনের দেওয়ালের দিকে আঙুল তুলল লুই। তার গলার আওয়াজ ভেঙে যাচ্ছে। দেখো অ্যাস্টন, দেওয়ালের ওপরে ওটা কি? আমি ঘুরে তাকালাম। দেওয়ালটা ফ্যাকাশে ধূসর। তার উপর স্পষ্ট একটা ছায়া নড়ছে, বিশাল একটা শামুকের মতো। পা নেই, মোটা, লম্বায় 4 ফুট, দুপাশে 2 ফুট, আর একদিকে শিল মাছের মাথার মতো একটা মাথা, মুখ হাঁ করা, জিভ বেরোনো। পরক্ষণেই সেটা মিলিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আর একটা টোকা পড়ল দরজায়। এক মুহূর্ত আমরা চুপ। আতঙ্ক যেন ঘরের বাতাসে বরফের মতো ঘন হয়েছিল। কিন্তু আশ্চর্য, এক মুহূর্তের বেশি আমরা কেউই ভয় পাইনি। লুইয়ের ভয়ার্ত মুখে এবার হাসি খেলে যায়। বলেছিলাম না অ্যাস্টন, বলেছিলাম তো, অতিথি এসেছে আমার বাড়িতে, অতিথি। এবার শুধু আমাকে জানতে হবে যে এই অতিথি আমার কাছে কি চায়, কি চায় সে। তুমি ভাবতে পারছো অ্যাস্টন, আমি 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 আরেকটু চেষ্টা করলেই অকাল্ট বিজ্ঞানের একটা বড় প্রশ্নের উত্তর পেয়ে যাব। ডার্ক এলিমেন্টরা ঠিক কি চায় মানুষের কাছে? অকাল্ট বিজ্ঞানের একটা বড় প্রশ্নের উত্তর পেয়ে যাব আমি। ডার্ক এলিমেন্টরা ঠিক কি চায়? আমি তখনও নিশ্চিত ছিলাম সবই লুইসের অসুস্থ মস্তিষ্কের সৃষ্টি। আর আমি খুব জোরালো থট ট্রান্সফারেন্স দেখেছি চোখের সামনে। পরে লুইয়ের লাইব্রেরিতে ঘুরতে ঘুরতে দেখেছিলাম এলিমেন্টালের ছায়া নিয়ে যেসব বাজে স্পিরিচুয়ালিস্টিক বই সে পড়তো, সেখানে ঠিক এই রকম আকৃতির উল্লেখ আছে। ওর মতে এগুলো বাস্তব, আমার মতে পুরোপুরি মাথার গন্ডগোলে মানসিক দৃশ্য। পরের 6 মাস আমরা সিয়েন্স করেই গেলাম, কিছুই ঘটল না। কোনো ছায়া টোকা কিছুই না। মন বলছিল পুরো সময় নষ্ট। তখনই আমার মাথায় একটা আইডিয়া এলো। আচ্ছা, লুই ছাড়া অন্য আরো মিডিয়াম তো আছে, তাদের একজনকে ডেকে আনি না হয়, হিপনোটাইজ করি, তারপর দেখি কি পাওয়া যায়। যেমন কথা তেমন কাজ। এক মিডিয়াম ছোকরাকে জোগাড় করা গেল। আমরা আগের মতোই ডাইনিং টেবিলের পাশে বসলাম। ঘর পুরো অন্ধকার করলাম না। মিডিয়াম ছোকরা আমাদের মাঝে বসেছিল। আমি তাকে হালকা হিপনোটিক স্লিপে নিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে প্রচণ্ড টোকা শুরু হলো। আর টেবিলের উপরে সরে এলো ছায়ার চেয়ে বেশি ঘন কিছু। জল জল করছে তার চোখ দুটো, যেন ভেতরে আগুন আছে। সেই মুহূর্তেই মিডিয়ামের মুখ নারকীয় আতঙ্কে বিকৃত হয়ে গেল। চোখ মুখ হাঁ করে সামনে তাকিয়ে যেন ভয়ঙ্কর কিছু দেখছে সে। ওই অন্ধকার ছায়াটা এগিয়ে এলো তার দিকে, তার গলার দিকে হাত বাড়ালো। মিডিয়াম চিৎকার করে উঠে দাঁড়ালো, হাত দিয়ে ঠেকাতে চাইলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জিনিসটা চেপে ধরেছে তাকে।
আমরা দুজন তাকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়লাম। হাত পড়তেই আমি স্পষ্ট টের পেলাম জিনিসটা ঠান্ডা, পিচ্ছিল, কিন্তু হাত রাখতে পারলাম না। ধরার মতো জায়গাই নেই তার শরীরে। আতঙ্কের মধ্যেও মনে পড়ল 4টে ইলেকট্রিক লাইটের সুইচ ঠিক হাতের পাশেই আছে। আমি সব লাইট জ্বালিয়ে দিলাম। ঘর ভরে গেল আলোয়। মিডিয়াম মেঝেতে পড়ে আছে। লুইস হাঁটু গেড়ে বসে, তার মুখ কাগজের মতো ফ্যাকাশে, কিন্তু আর কিছু নেই। শুধু মিডিয়ামের কলার ছেঁড়া, চিবুকের কাছে 2টো দাগ, রক্ত পড়ছে। মিডিয়াম তখনও হিপনোটিক ঘুমে। আমি তাকে জাগালাম। সে নিজের গলা ছুঁয়ে দেখল, রক্ত স্পর্শ করলো, কিন্তু কিছুই মনে পড়ল না তার। আমরা তাকে বোঝালাম যে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সে ঘুমের মধ্যেই লড়াই করেছে, কাজ হয়ে গেছে, এখন চাইলেই সে বিদায় নিতে পারে। কয়েকদিন ছোকরার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। 1 সপ্তাহের মধ্যে খবর পেলাম রক্ত দূষণে ছেলেটা মারা গেছে। সেই রাত থেকেই শুরু হলো 2য় অধ্যায়। জিনিসটা এবার সাক্ষাৎ দেখা দিল। ছায়া, টোকা, টেবিল নাচানো নয়, একেবারে বাস্তব রূপে। আমার ধারণা জিনিসটা একটা আধো আলো আঁধারির জীব। আলো জ্বালাতেই সে অদৃশ্য হয়ে যায়। হয়তো মিডিয়াম নিজেই নিজের গলা চেপেছিল, হয়তো আমি লুইসকে ধরেছিলাম। মন থেকে গোটা ঘটনাটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। মস্তিষ্ক হিপনোটিজমের ছাত্র হিসেবে আমার উচিত ছিল আরো খুঁটিয়ে ব্যাপারটা বিচার করে দেখা, কিন্তু আমার নিজের চেম্বারের কাজ ছিল। আর সত্যি বলতে কাজের মধ্যে মনে শুধুই লুইয়ের বাড়ির হলের ঘটনার কথা ঘুরত। আমি সিদ্ধান্ত নিলাম আর সিয়ান্সে অংশ নেব না। আরও একটা কারণ ছিল। গত 4-5 মাসে লুই ভীষণ বদলে যাচ্ছিল। আমি জীবনে কখনো যাকে বলে ভদ্র ভালো মানুষ গোছেছিলাম না, কিন্তু লুই যেন সব দিক থেকেই জঘন্য হয়ে উঠছিল। তাকে কার্ড খেলায় জালিয়াতির জন্য এক ক্লাব থেকে বের করে দেওয়া হয়। সে আমাকে ফলাও করে শুনিয়েছিল সেই গল্প। একদিন খবর পেলাম নিজের বেড়ালকে নিজেই মেরে ফেলেছে। অসভ্য, হিংস্র পশুর মতো হয়ে যাচ্ছিল লুই। তার জানলার দিকে তাকালেই মনে হতো কি যেন অশুভ লুকিয়ে আছে ও বাড়ির ভেতরে। মাত্র 1 সপ্তাহ আগে রাতের একটা ঘটনা। ভোর রাতে আমি ভয়ঙ্কর চিৎকারের শব্দে ঘুম ভেঙে উঠলাম। চিৎকারটা বাড়ছে, কমছে। লুইয়ের বাড়ি থেকে আসছে চিৎকারটা। আমি পাজামা পরে রাস্তায় দৌড়ালাম। এর মধ্যেই কয়েকজন পুলিশ এসে দাঁড়িয়েছে জায়গাটায়। লুইয়ের হল ঘরের জানলা খোলা ছিল। আমরা দরজা ভেঙে ঢুকলাম। চিৎকার থেমে গেছে ততক্ষণে। আমরা ভিতরে ঢুকে দেখলাম লুই মরে পড়ে আছে মেঝেতে। 2টো জুগুলারি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ভোর হয়ে আসছিল। ফিকে ম্লান আলো ঢুকে আসছে ঘরের ভিতর। আমি লুইয়ের বাড়ি থেকে ফিরে নিজের ঘরে ঢুকতেই মনে হলো কিছু একটা আমার পাশ ঘেঁষে গেল। নরম, পিচ্ছিল। তারপর থেকে প্রতিদিন সন্ধ্যায় আমি ওই জিনিসটার ঝলক দেখি। রাতের বেলায় টোকা শুনে ঘুম ভাঙে। ঘরের কোণের ছায়ায় এখনো বসে আছে কিছু বা কেউ। আমি ডক্টর আশটনের বাড়ি থেকে বেরোনোর 1 ঘন্টার মধ্যেই আবার সেই শান্ত রাস্তা চিৎকার করে কেঁপে উঠল। ভয় আর যন্ত্রণার চিৎকার। লোকজন ছুটে গিয়ে তার দরজা ভাঙল, কিন্তু ততক্ষণে অ্যাশটনও মারা গেছেন। তার গলার কাছে 2টো জুগুলারি ছেঁড়া।
আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল নীল, শব্দগ্রহণে নীলাভ, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন E.F. বেনসনের কাহিনী অবলম্বনে হলঘরের সেই জিনিসটা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।